পুরনো এক নগরে মেঘাচ্ছন্ন আকাশ, ধরণী ভীরু চরাময়ী, রক্ত বিবর্ণ লাভা, বাতাসে পোড়া চাদরে বিদগ্ধ হাহাকার। শহরের শেষ প্রান্তে চেয়ে আমি নির্বিকার, ভাঙা দেয়ালের পর দেয়াল জুড়ে পারে নীল বিষণ্ণ ছায়া, পুরে অঙ্গার শোনো চিৎকার আমার ভালোবাসার নিখোঁজ সংবাদ। হ্যালো লিসনার্স, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? নোভা ব্যান্ডের পরবর্তী দিককার কোনো একটা অ্যালবাম থেকে একটা গান করছিলাম। নোভা ব্যান্ডের অনেক গান আছে, হাই পিচ গান, তবে এগুলোর মধ্যেও কোনো কোনো গানকে আমি টার্গেট করেছিলাম যে আমি তুলব। এগুলো আরও অল্প বয়সের কথা বলছি, তুলেছিলাম অনেক আগেই। তো মাঝে মাঝে একটু টেস্ট করি যে ভোকাল রেঞ্জ কি এখনও সেই পর্যন্ত ওঠে কিনা, বা গলাটা ঠিকঠাক আছে কিনা। আমি ইদানিং আবার একটু গান প্র্যাকটিস করা শুরু করেছি, তবে খুবই সীমিত একটা ঘড়ি ধরা টাইম ধরে, মাত্র 30 কি 35 মিনিটসের মতো প্র্যাকটিস করি আমি সপ্তাহে একদিন। হয়ে যায়, লাগে না। একটা সময় এত প্র্যাকটিস করেছি যে এখন 30 মিনিটসের একটা প্র্যাকটিসেও অনেকই ফলদায়ক হয়। তবে গলার সাউন্ডটা খুব কমিয়ে একটু কষ্ট এটাই। আমি খুব চিৎকার করে রিহার্সাল করতে পছন্দ করি, কিন্তু আগেই বলেছিলাম যেখানে বাসা ভাড়া করে থাকি, আশেপাশের পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে ভোকাল টোনটা একটু ডাউন করে ইদানিং রিহার্সাল করতে হচ্ছে। তো চিৎকার করার ক্ষমতা কি চলে গেল না আছে, সেটা একটু টেস্ট করছিলাম। বাই দ্য ওয়ে মাই ফ্রেন্ডস, আমি যেন কেন এসেছি, আই গট ইট, মনে পড়েছে। ওল্ড রকার রিভিউর একটা নতুন এপিসোড নিয়ে, ইয়েস, নোভা ব্যান্ড, এবং গানটার নাম হচ্ছে খোকন। সো এই খোকন গানটা নিয়ে আজকে গল্পের আসর চলবে মাই ফ্রেন্ডস। আপনারা হেডফোনটা ঠিক মতো কানে গুঁজেছেন তো? তাহলে শুরু করি। গানটার লিরিক্সের গল্পে প্রথমেই চলে যাই। লিরিকটা দেখে শুনে যতটুকু মনে হয় এটা আসলে শিশু সুলভ ধরনের একটা গান। এটা আমি যখন প্রথম ক্লাস 6-এ ছিলাম বা 7-এ ছিলাম, আমি যখন এই গানটা প্রথম শুনি, তখন আমার কাছে একটা জিনিস মনে হয়েছিল যে বড়দের অ্যালবামে হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে ছোটদের গান কেন। পরে অবশ্য নোভা ব্যান্ডের 4th, 5th, 6th এই অ্যাটসেট্রা অ্যালবামগুলো যখন বড় হতে হতে আমি শুনতে লাগলাম, তখন আমি বুঝতে পারলাম যে এই ধরনের গান কিন্তু মাঝে মাঝেই নোভা ব্যান্ডের নতুন অ্যালবামগুলোতে থাকছে। অর্থাৎ ফজল ভাই ক্লাস 5-6 পড়ুয়া কিশোর অবস্থাটাকে আসলে সামহাও খুব পছন্দ করেন। আমার কাছে সেটাই মনে হয়। সেই জন্যই বোধহয় এই ধরনের গানগুলো নোভা ব্যান্ডের অ্যালবামগুলোতে সময়ে সময়ে স্থান পেয়েছে। তো খোকন বা খোকন কোথাও নাই সেই রকমই একটি গান। এখানে ক্লাস 5-6 পড়ুয়া কিশোরদের সেই সময়কার ফজল ভাইদের পটভূমির সম্ভবত, উনারা যখন 6-7-এ পড়তেন স্কুলে, বা পরবর্তী জেনারেশন, সেই অধ্যায়টাতে আর কি স্কুল জীবনটা, স্কুল জীবনের পারিবারিক মধুর পরিবেশ, একান্নবর্তী পরিবার, এটসেট্রা এটসেট্রা ব্যাপার স্যাপারগুলো উঠে এসেছে এই গানটার মধ্যে। এইরকমই লিরিক্সের গল্পটা, এবং এই গানটার প্রতিও আমি আগ্রহী হই। ওই মিউজিক্যাল অর্নামেন্টেশন শুনবার ব্যাপারে আমার একটা আগ্রহ ছিল, সেইটা অনুসন্ধান করতে গিয়ে আসলে এই গানটা আমার বেশ কয়েকবার শোনা হয়। সো এবার গানের মিউজিকের আলাপের দিকে চলে যাই তাহলে মাই ফ্রেন্ডস, আসুন। গানটা ছিল লিড ভোকালিস্ট শাকিল খান ভাইয়ের কণ্ঠে, এবং শাকিল খান ভাইয়ের সাথে সাথে
অপূর্ব ভোকাল হারমোনাইজ অর্থাৎ সাইড ভোকালস যেটাকে আমরা বলি, ভোকাল হারমোনাইজের অপূর্ব সব কাজকর্ম রয়েছে কিবোর্ডিস্ট টল বিশ্বাস ভাইয়ের কণ্ঠ থেকে, এবং হারমোনাইজে আহমেদ ফজল ভাইয়ের গলাও আমরা পেয়েছি এই গানটার মধ্যে। এই গানটা শুনতে শুনতে 60-এর দশকের একটা বিদেশি ব্যান্ডের নামটা আসলে মনে পড়ে যায়। ব্যান্ডটার নাম হলো দ্য ওয়ান্ডার্স। এই ব্যান্ডটাকে নিয়ে আমাদের ডিশ লাইনের কথা যদি বলতে হয়, ডিশ টেলিভিশনে স্টার মুভিজে এই ব্যান্ডটাকে নিয়ে ফিচার ফিল্মও তৈরি হয়েছিল একটা। তো দ্য ওয়ান্ডার্সের খুব জনপ্রিয় গান দ্যাট থিং ইউ ডু। তো দ্যাট থিং ইউ ডু এর যে টিম ওয়ার্কটা বা মিউজিকের অর্নামেন্টেশন, ওদের যে স্পিরিটটা, সোজা কথা ওই স্পিরিটটা রক অ্যান্ড রোল স্পিরিট, যেটা সেই রক অ্যান্ড রোলের একটা প্রভাব আমি এই খোকন গানটার মধ্যে পাই। এখানে রক অ্যান্ড রোলের সাথে ওই শাকিল খান ভাইয়ের টিপিক্যাল আধুনিক গানের, পপ ধারার আধুনিক গানের যে একটা ফরম্যাট, দুটার একটা ব্লেন্ড আপ করা হয়েছে। ব্লেন্ড করে একটা সুন্দর কম্পোজিশনাল আইডিয়া দাঁড় করানো হয়েছে, এবং শ্রুতিমধুর গান, এবং টল বিশ্বাস ভাইয়ের কিবোর্ডের কাজ প্রচুর। একেবারে শুরুতেই একটা সুন্দর কিবোর্ড পিসের মধ্যেই শিশুসুলভ গন্ধটা আসলে পাওয়া যায়, প্রথম যে কিবোর্ড পিসটা আমরা শুনি এই গানটার মধ্যে। তারপরে ড্রামসের রক অ্যান্ড রোল ধাঁচের কাজ পাই আমরা ময় ভাইয়ের কাছ থেকে, স্পিডি ধরনের কাজ। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে এই গানটার মধ্যে, ব্রিজ মিউজিক, যেটা প্রথমে তো মুখটা গাওয়া হয়, তারপর স্থায়ীর মধ্যে 3টা ভোকালিস্টের হারমোনাইজ পাই আমরা অ্যাট এ টাইম, এবং এরপর যে ব্রিজ মিউজিকটা যে আসে, সেই ব্রিজ মিউজিকে যে জিনিসটা বাজে, সেই জিনিসটা অ্যাট এ টাইম আমরা কিবোর্ডেও পাই টল বিশ্বাস ভাইয়ের, এবং আহমেদ ফজল ভাইয়ের গিটারেও অ্যাট এ টাইম জিনিসটা পাই, কিন্তু দুইজন দুইভাবে জিনিসটা করেন। টল ভাইয়া কিবোর্ডে কর্ড চেপে চেপে এই একটা রিদমের মতো করেন, এখানে যাই হোক, গাওয়া ঠিক হবে না, বেসুরা হতে পারে, আপনারা শুনে নেবেন। এবং সেম জিনিসটা ফজল ভাই আবার গিটারের 6, 5 এবং 4 ওরিয়েন্টেড যে মোটা স্ট্রিংগুলো, ওটার মধ্যে সেম জিনিসটা আবার ওনাকে অ্যাট এ টাইম বাজাতে শোনা যায়। এটা আমার কাছে খুব আসলে ইন্টারেস্টিং লাগে। গিটারের ক্লিন টোনের মধ্যে জিনিসটা বাজানো হয়, এবং পুরো গান জুড়েই আসলে ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার গিটারের ক্লিন যে টোনটা, সেই ক্লিন শব্দটাই আমরা উইদাউট ডিস্টরশন যেটা, সেটা আমরা পাই। এবং ওই যে বললাম 60-এর দশকের দ্যাট থিং ইউ ডু গানে যেই 654 স্ট্রিংয়ের যে রিফটা, সেই রিফটা আমরা এটার মধ্যে পাই। এখন রিফ সম্পর্কে একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেই। নিউ জেনারেশনের কেউ শুনলে এখন বলবেন, ওমা কিসের রিফ আসলো কই থেকে। আসলে রিফের কনসেপ্টটা এমন হয়ে গেছে যে রিফ মানেই বোধহয় ডিস্টরশন গিটারের, কিন্তু একটু আগের যুগ থেকে আসি, 60-এর দশকের রক অ্যান্ড রোল, এলভিস প্রিসলি, বিটলস, এই সময় থেকে যদি আমরা আসি, সেই সময় কিন্তু রিফের কনসেপ্ট মানে ছিল একটা ধুন বা একটা বোল বাজবে গিটারে, যেটা ডোপেলগ্যাঙ্গার হয়ে হয়ে বারবার বাজতে থাকবে, 4 বার বাজতে পারে, 2 বার বাজতে পারে, একই জিনিস বাজবে, এবং এটার আবহটা থাকবে একটু গিটারের ডিপ, ইলেকট্রিক গিটারের ডিপ সাউন্ড, যেমন ওই স্ট্রিং 654 এর মধ্যে টং 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 একটু মোটা ডিপের মধ্যে জিনিসটা সুরটা থাকবে। তো ওই জিনিসটা বারবার বাজলে, বারবার ডোপেলগ্যাঙ্গার হলে বা রিপিটেড মোডে হলে, ওটাকেই কিন্তু প্রথমত রিফ বলা হতো আগের যুগে। রক অ্যান্ড রোলের যুগে কিন্তু এইটাকে রিফ বলা হতো, কিন্তু এর পরবর্তীতে যখন মটরহেড ব্যান্ড, মেটালিকা ব্যান্ড, মেগাডেথ ব্যান্ড এবং রিফ নির্ভরশীল কি বলে ওইটাকে, ডিপ পার্পল, তারপর লেড জ্যাপলিন, আরও ব্যান্ড আছে ব্ল্যাক সাবাথ, ইয়েস, এই ধরনের একটু ভারী ডিস্টরশন নির্ভর ব্যান্ডগুলো যখন একটু মিড 60s বা লেট 60s-এর দিকে, 70-এর দিকে যখন ভারী ডিস্টরশনের ব্যান্ডগুলো আগমন করে, তখন রিফের আসলে সংজ্ঞাটা একটু
প্রজন্মের কাছে বদলে যায়, কারণ রিফ মানে তখন আসলে ডিস্টরশনে করা হয় এবং রিফের আরও আপগ্রেড ক্লাসিফিকেশন আসতে থাকে। কিন্তু আমি আজকে যেই রিফটা নিয়ে কথা বলছি এটা 60-এর দশকের রিফ, আসলে ক্লিন রিফ যেটাকে বলা হয়, ওই দ্য ওয়ান্ডার্স ব্যান্ড। আচ্ছা, ওয়ান্ডার্স ব্যান্ড নিয়ে যেহেতু এত কথা বলছি, ডেসক্রিপশন বক্সে আমি ওদের গানটা অ্যাটাচ করে দেব, আপনারা শুনে নেবেন। তো এইরকম একটা কাজ আমরা গিটারের আসলে পাই এই গানটার মধ্যে। তো আর ফজল ভাই যে একটা পাগলা মানুষ, এই জিনিসটার পরিচয়ও আসলে পুরো অ্যালবাম জুড়েই উনি পরিচয়টা ওনার একটু রক পাগলামির যে অ্যাটিটিউড ব্যাপার স্যাপার রেখেছেন। যেমন এই গানে ওনাকে হা করে এরকম চিৎকার করতে দেখা যায় মাঝে মাঝে এই গানটার মধ্যে, এবং নাই 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 রে নাই মন মোর কখন কোথাও নাই, এইটা এই স্থায়ী লাইনটার পরে শেষের দিকে একটা জায়গায় হঠাৎ করে একটা নাটকীয় পরিবর্তন দেখি, ডিস্টরশনের কয়েকটা নোট উনি হঠাৎ বাজিয়ে বসেন, অর্থাৎ গানটার পটটাই কিছুটা পরিবর্তন হয়ে যায়। এটাকে আমি কি বলবো, পাগলামি বা ফাইজলামি ছাড়া আসলে কিছুই নয়। কিন্তু এটার মধ্যে আসলে ক্রিয়েটিভিটি রয়েছে। একজন রকার, উনি যদি ম্যাচিউরড রকার হন তাহলে কিন্তু উনার চেষ্টাটা, আমি সবসময় আরও অনেকের গান আমি শুনেছি, তো ওনার চেষ্টাটাই বা ওনাদের চেষ্টাটাই থাকে, আমি দেখেছি একটা গানকে ওনারা আসলে মনোটোনাস হতে দেন না। একটা গান একই ধারায় শুরু হয়ে একই ধারায় শেষ হয়ে গেল, একটা রকারের চেষ্টা থাকে যে আমি একটা ছোটোখাটো পাগলামি করবো গানটা শেষ হওয়ার আগে, যেন গানটা একটু স্বাদটা বদল হয়, একেবারে একইভাবে শুরু হয়ে একইভাবে শেষ না হয়ে যায়। তো সেই চেষ্টার জন্যই সম্ভবত ফজল ভাইয়ের ওই ডিস্টরশনের কয়েকটা নোট শেষের দিকে অল্প কয়েকটা নোট বাজানো, তারপরে গানটা তো সেই কোরাস দিয়ে, তিনজন মিউজিশিয়ানের, ওই ব্যান্ডের তিনজন মেম্বারেরই কোরাস দিয়ে গানটা শেষ হয়ে যায়। তো খোকন গানটা নিয়ে এটাই ছিল তাহলে আজকে গল্পের আসর। আপনারা বুঝতেই পারছেন ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো কেমন লাগলো মাই ফ্রেন্ডস? আগামীতে তাহলে বাকি সম্ভবত আর দুটো গান রয়েছে নোভা ব্যান্ডের, সেই গানগুলো নিয়ে ইনশাল্লাহ হুট করে যে কোনো দিন তালাত আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থ জীবন কামনা করছি, তারুণ্য ভরপুর জীবন কামনা করছি। ভালো থাকুন সবাই। আজকের মতো তালাত বলছি আলবিদা।